কতই বা বয়স হবে? এই 18 বছর 7 মাস 11 দিন, মেরে কেটে 19। রক্ষীকে পিছনে ফেলে দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন ফাঁসির মঞ্চে। দু চোখে অপার সাহস। আচমকা জিজ্ঞেস করে বললেন, আচ্ছা, ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয়? স্তম্ভিত সকলে, যেন শেষ মুহূর্তটাও প্রাণ ভরে উপভোগ করছেন। তিনি অগ্নিযুগের বীর সন্তান ক্ষুদিরাম বসু। আজকের ভিডিওতে আপনাদেরকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর কিছুটা ইতিহাস জানাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। 1889 সালে 3রা ডিসেম্বর হাবিবপুরে গ্রামে ত্রৈলোক্য ও লক্ষ্মীপ্রিয়া দেবীর কোলে আলোয় ভরে গেল। পরপর দুটি পুত্র সন্তান, তার মধ্যে একটি আঁতুড় ঘরে এবং অপরটি নিতান্ত শিশু অবস্থায় মারা যাবার পর আজ আবার পুত্র সন্তান। 3 কন্যার পর এই ছেলে তাদের চতুর্থ সন্তান। তৎকালীন সমাজে একটা কুসংস্কার ছিল, পরপর কয়েকটি পুত্র সন্তান মারা গেলে মা তার কোলে ছেলের সমস্ত লৌকিক অধিকার ত্যাগ করে বিক্রি করার ভান করেন, যে কেউ কিনে নেন কড়ি দিয়ে, নয়তো খুঁত দিয়ে। খুঁত অর্থাৎ চালের বা চাল ভাঙা। জন্মের পরই তার চেয়ে বয়সে বড় 12 বছরের বড় দিদি অপরূপা দেবী 3 মুঠো খুঁত দিয়ে ভাইকে কিনে নেন। খুঁত দিয়ে কেনা সেই শিশুটির নাম হয় ক্ষুদিরাম। ভাগ্যের পরিহাস এই যে ক্ষুদিরামকেও ধরে রাখা যায়নি। মাত্র 15 বছর বয়সে দেশের ডাকে সাড়া দিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন। 6 বছর বয়সেই ক্ষুদিরাম মাতৃহারা হয়। মাতৃবিয়োগের মাস চারেক পর 1896 সালে 14ই ফেব্রুয়ারি পিতৃবিয়োগও ঘটে যায়। কিছুদিনের ব্যবধানে মা বাবাকে হারিয়ে ছোট দিদির সাথে আশ্রয় নিলেন অবিনাশ চন্দ্র বসুর শ্বশুরবাড়িতে। সেখানে বেশি দিন নিজেকে মানিয়ে নিতে না পেরে হাবিবপুরে নিজেদের বাড়ির কাছে কৃত্তিবাস বসুর বাড়িতে আশ্রয় নিলেন। কৃত্তিবাস বসুর স্ত্রী ছিলেন ক্ষুদিরামের ধর্মমাতা। সেখানে সপ্তাহখানেক থাকার পর তমলুকের দিদি অপরূপা দেবীর কাছে চলে আসেন। পরবর্তীতে মেজ দিদি হঠাৎ মারা যান। ছোট দিদির বিয়ে হয়ে যায়। এই বিবাহ ও বাবার আগের ঋণ শোধ করার জন্য ক্ষুদিরামকে বাড়ি, বসতবাড়ি বা সব কিছু বিক্রি করতে হয়। নিরাশ্রয় ক্ষুদিরাম এরপর থেকে দিদির বাড়িতে মানুষ হতে লাগলো। শৈশবে তার ছিল ছিপছিপে রোগা, টুকটুকে ফর্সা, এক মাথা ঝাঁকড়া চুলের অধিকারী। ক্ষুদিরামের কিছু পড়াশোনায় চাইতে দুরন্তপনায় নাম ছিল বেশি। সাথী ভাগ্নে ললিত। ক্ষুদিরাম ভর্তি হলো তমলুক হাই স্কুলের 4র্থ শ্রেণীতে। ভাগ্নে ললিতকে সঙ্গে করে পাখির বাসায় ঢিল ছোড়া, সাঁতার কাটা, গাছ থেকে লাফানো, রণপায়ে চড়ে বরযাত্রী যাওয়া, জ্যান্ত সাপের লেজ ধরে ঘোরাতেই ক্ষুদিরামের আগ্রহ ছিল বেশি। বন্ধুদের সাথে বাজি ধরে গভীর রাত্রে একা একা শ্মশান থেকে গাছের পাতা ছিঁড়ে আনেন। ভয় ক্ষুদিরামকে স্পর্শ করেনি। এই নির্ভীকতার পরিচয় তিনি জীবনের শেষ মুহূর্ত অবধি দিয়েছেন। 1904 সালে ভগ্নিপতি অমৃতলাল রায় বদলি হয়ে গেলেন মেদিনীপুর। ক্ষুদিরামও দিদি জামাইবাবুর সাথে মেদিনীপুরে এসে কলেজিয়েন্ট স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হলেন। এই প্রথম এখানে এসেই ক্ষুদিরাম দীক্ষিত হলেন বিপ্লবী মন্ত্রে। ক্ষুদিরাম নিয়মিত সংবাদপত্রে রাজনৈতিক নেতা ও স্বদেশপ্রেমীদের
বক্তব্য করতেন। স্বামী বিবেকানন্দ নিবেদিতার প্রবন্ধ বক্তৃতা নিয়মিত পড়তেন। তার মধ্যে সাহস ও নির্ভীকতার ইতিমধ্যেই ছিল, তাতে স্বদেশ প্রেমের বীজ আস্তে আস্তে ক্ষুদিরামের মধ্যে ফুটতে লাগল। সত্যেন্দ্রনাথ বসুর নেতৃত্বে স্বদেশী আন্দোলনকে ঘিরে মেদিনীপুরে তৈরি হয় বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী। এসবের মধ্যে ক্ষুদিরাম ছিলেন সবার অগ্রণী। অষ্টম শ্রেণীতে উঠে স্কুলে যাওয়ার একেবারে ছেড়েই দিলেন। গুপ্ত সমিতির প্রচার কার্যে নিজেকে উৎসর্গ করলেন। স্কুল ছাড়ার পর শোনা যায় ক্ষুদিরাম সন্ন্যাসী হবার জন্য গৃহত্যাগ করেছেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। সেই নিরুদ্দেশকালে ক্ষুদিরাম চাষিদের কাছে থাকতেন। পরবর্তীতে গুপ্ত সমিতির অনুকূলে আলিঙ্গনের একটি বাড়িতে কিছুকাল কাটিয়েছেন। 1905 সালের 5ই অক্টোবর মেদিনীপুর শহরের বেলি হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ঠিক হয় বিদেশি পণ্য বর্জন করার। ক্ষুদিরাম মেতে উঠলেন। পিকেটিং, চাঁদা তোলা, সভায় আয়োজন, প্রচার এইসব নিয়েই ক্ষুদিরামের সময় কাটতে লাগল। দ্রুত সত্যেন্দ্রনাথ হেমচন্দ্র দাসের অনুরাগে হয়ে উঠলেন বীর ক্ষুদিরাম। সময়টা 1905 সালের শেষের দিকে। বিপ্লবী হেমচন্দ্র তার সাইকেলে চেপে যাচ্ছেন। সেই সময় ক্ষুদিরাম তাকে থামিয়ে রিভলভার চাইলেন। হেমচন্দ্র বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, রিভলভার নিয়ে কি করবে? চটপট উত্তর এলো, একটা সাহেব মারব। যে ছেলেটি এই কথাগুলো বলল তার বয়স মাত্র 16। 1906 সালের প্রথম দিকে মেদিনীপুরে পুরনো জেল প্রাঙ্গণে কৃষি শিল্প প্রদর্শনীতে আসর বসেছে। সপ্ত সমিতির পক্ষ থেকে কিশোর ক্ষুদিরাম তখন সোনার বাংলা নামের একটি প্রচারপত্র বিলি করতে লাগলেন। ঘটনাটি মেলার দায়িত্বে থাকা এক পুলিশ ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর এবং 10 জন সশস্ত্র কনস্টেবলের চোখে পড়ল। হেড কনস্টেবলকে ক্ষুদিরামকে গ্রেপ্তার করার চেষ্টা করলে ক্ষুদিরাম তার নাকের মুখে সপাটে ঘুষি চালালো। সেই সময় ঘটনাটা চোখে পড়ল সত্যেন্দ্রনাথের। তিনি হেড কনস্টেবলকে বললেন, ক্ষুদিরাম ডেপুটিবাবুর ছেলে, তাকে গ্রেপ্তার করা ঠিক হবে না। সত্যেন্দ্রনাথের কথা অনুযায়ী হেড কনস্টেবল ক্ষুদিরামকে ছেড়ে দিলেন। ক্ষুদিরাম তৎক্ষণাৎ ভিড়ের মাঝে উধাও। খানিক পরে কনস্টেবলের ভুল ভাঙল, কিন্তু তখন ক্ষুদিরাম তার নাগালের বাইরে। জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনস্টার্ন কিন্তু ছেড়ে দেবার পাত্র ছিলেন না। তিনি ক্ষুদিরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। ক্ষুদিরাম কিছুকাল গা ঢাকা দিয়ে নিজেই ধরা দিলেন। সবাই প্রমাদ গুনল, বালক ক্ষুদিরাম হয়তো সুচতুর, জেরার চাপ সামলাতে না পেরে সব ফাঁস করে দেবে। ক্ষুদিরাম অন্য ধাতুতে গড়া। মামলা চলাকালীন তার মুখ থেকে একটা কথাও বেরোয়নি। তার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা রুজু করা হলো। এটাই বাংলার বিপ্লবীদের বিরুদ্ধে ইংরেজকৃত প্রথম রাজদ্রোহের মামলা। নিতান্ত বালক বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট 500 টাকা জামিন মঞ্জুর করলেন। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুক্তি পেলেন। 1907 সালে 26শে আগস্ট কলকাতা চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডে এজলাসে চলছিল বন্দে মাতরম পত্রিকার বিরুদ্ধে আনা ইংরেজ সরকারের মামলা। আদালত অমাননার দায়ে বিপিনচন্দ্রের 6 মাস কারাদণ্ড হয়। বিপিনচন্দ্রের প্রতি সেদিন হাজার হাজার জনতার অভিনন্দন দেখে পুলিশ নাক দাঁত বের করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এই অত্যাচার দেখে একটি 15 বছরের কিশোর সুশীল সেন উত্তেজিত হয়ে এক সার্জেন্টকে ঘুষিতে ধরাশায়ী করল। পরদিন 27শে আগস্ট এজলাসে কিংসফোর্ডের হুকুমে 15 ঘা বেতের আঘাতে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল ওই কিশোর। কিংসফোর্ড বাংলার বিপ্লবীদের চোখে হয়ে উঠল অত্যাচারের
প্রতিমূর্তি। এই ঘটনায় পর কিংসফোর্ডকে মুজাফফরপুরে বদলি করা হয়। এই সাধারণ বদলিতে বিপ্লবীরা সন্তুষ্ট হলেন না। বিপ্লব সমিতির বিচার কিংসফোর্ডে মৃত্যুদণ্ড দেওয়ার হলো। এই কাজ সম্পূর্ণ করবার জন্য সত্যেনের মন্ত্র শিষ্য ও বারিনের মেদিনীপুর শাখার কর্মী ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি নির্বাচিত হলেন। 1907 সালের শেষ ভাগে হাটগেছিয়া সরকারি ডাক লুট হল। লুট করলেন ক্ষুদিরাম। গুপ্ত সমিতির কাজের জন্য অর্থ সংগ্রহ করতে এই ব্যবস্থা। সেই দিনই সকলেই আগোচরে গভীর রাতে ধান জমির কাদার জল ভেঙে 8 মাইল পথ হেঁটে গোপীগঞ্জের স্টিমার ধরেন। তারপর কালীঘাট হয়ে মেদিনীপুরে চলে আসেন। 30শে এপ্রিল 1908 রাত 8টা। চতুর্দিক একেবারে অন্ধকার। এরই মাঝে এগিয়ে চলা একটি ফিটন গাড়ি এসে দাঁড়ালো একটি ডাক বাংলোর গেটে। সঙ্গে সঙ্গে অন্ধকারে স্তব্ধতা খান খান হয়ে গেল একটি প্রচণ্ড বিস্ফোরণ ও আর্তনাদে। আবারও প্রাণে বেঁচে যান কিংসফোর্ড। মিস কেনেডি এবং মিসেস কেনেডি প্রাণ হারান। মধ্যরাতের মধ্যে সারা শহর ঘটনাটি জেনে গিয়েছিল এবং খুব সকাল থেকে সমস্ত রেল স্টেশনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে প্রত্যেক যাত্রীর উপর নজর রাখা হয়। ক্ষুদিরাম সকাল পর্যন্ত 25 মাইল হেঁটে ওয়াইনি স্টেশনে পৌঁছান। 8টা নাগাদ সেখানকার একটি চায়ের দোকানে জল চাইতেই ফতে সিং ও শিউ প্রসাদ সিং নামে 2 জন কনস্টেবল তাকে ক্লান্ত ও ময়লা চেহারা দেখে সন্দেহ করে। কয়েকটি প্রশ্নের পর তাদের সন্দেহ আরও বাড়ে এবং তারা তাকে আটক করে। তার কাছে 37 রাউন্ড গোলাগুলি ও 30 টাকা নগদ, একটি রেলপথের মানচিত্র এবং 1 পাতা রেলের সময় সারণী ছিল। ক্ষুদিরাম চিরকালের জন্য ধরা পড়ে গেলেন। ওয়াইনি রেল স্টেশনটি বর্তমানে নাম বদল করে হয়েছে ক্ষুদিরাম বসু পুসা স্টেশন। 11ই আগস্ট 1908 ভোর থেকে মুজাফফরপুরের জেলের সামনের লোকে গিজগিজ করছে। খবর উঠে গেল কাক ভোরেই ফাঁসি হবে এই তরুণ বিপ্লবী। জেলের ভিতরে প্রায় 15 ফুট উঁচু ফাঁসির মঞ্চ। তার দুদিকে একটি করে খুঁটি আর একটি করে মোটা লোহার রড যা আড়াআড়িভাবে যুক্ত। তারই মাঝখানে বাঁধা মোটা এক গাছি দড়ি ঝুলে আছে। দড়ির শেষ প্রান্তে একটি ফাঁস অর্থাৎ মধ্যভূমি তৈরি। রক্ষীকে পিছনে ফেলে দৃঢ় পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন ফাঁসির মঞ্চে। ব্রিটিশের দুর্গমতার প্রতাপের সামনেও 2 চোখ অপার সাহস। আচমকা জিজ্ঞাসা করে বললেন, আচ্ছা, ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয়? স্তম্ভিত সকলে। শেষ মুহূর্তটাও প্রাণ ভরে উপভোগ করছেন অগ্নিযুগের বীর সন্তান ক্ষুদিরাম বসু। আত্মাহুতি দিয়ে বাঙালির বিপ্লবী আন্দোলনে বিনিয়োগ যে সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন তা আজও ফেরে বাংলার চারণের কণ্ঠে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বিচারকের হুকুম নিয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত বিপ্লবী ক্ষুদিরাম বসুকে উকিল জিজ্ঞাসা করলেন, কাহাকেও তোমার দেখিতে ইচ্ছে হয় না? ক্ষুদিরামের উত্তর, হ্যাঁ, হয় বই কি। মরণের আগে জন্মভূমি মেদিনীপুরকে দেখিতে সাধ হয়। দিদির ছেলেমেয়েগুলিকে দেখিতে মন চায়। আবার প্রশ্ন, তোমার মনে কোনো দুঃখ আসেনি? ক্ষুদিরাম, না, কিচ্ছু না। আবার প্রশ্ন, তোমার আত্মীয় স্বজনকে এখানে আসিতে বলিতে চাইছ? ক্ষুদিরামের উত্তর, না, তবে তাহারা ইচ্ছা করিলে আসিতে পারে। তোমার মনে কোনো ভয় হয়নি? ক্ষুদিরামের উত্তর, কেন ভয় করিব? আমি কি গীতা পড়ি নাই? আবার প্রশ্ন, তুমি কি জানো রংপুর হইতে আমার কয়েকজন উকিল তোমাকে বাঁচাতে আসিয়াছে? তুমি তো নিজেই আপন কৃতকার্য স্বীকার করিয়াছ।
ক্ষুদিরামের উত্তর, কেন স্বীকার করিব না, আমি মিথ্যা কথা কেন বলিব। অন্তিম সময়ে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু ম্যাকসিনি ও গ্যারিবল্ডির কাহিনী পড়তে চেয়েছিলেন। ফাঁসির আগের দিন বিপ্লবী ক্ষুদিরাম উকিল কালিদাস বাবুকে বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত উদযাপন করিত, আমিও তেমনি নির্ভয়ে প্রাণ দিব। আগামীকাল ফাঁসির আগে আমি চতুর্ভুজার প্রসাদ খাইয়া বদ্ধ ভূমিতে যাইতে চাই। আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় ক্ষুদিরাম বসুর ইতিহাস নিয়ে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।